আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপটাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তার ঠিক আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠামো থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই ছাত্র রাজা, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তবে সরকারের পিআর টিম সে পদত্যাগে শর্ত দিয়ে রেখেছে, বলেছে তফসিল ঘোষণা হলেই কার্যকর হবে এই পদত্যাগ। যদিও সংবিধানের কোথাও এমন অদ্ভুত শর্তের উল্লেখ নেই। দর্শক, জুলাই আন্দোলনের পর আসিফ ও মাহফুজ এসেছিলেন পরিবর্তনের প্রতীক হয়ে, কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিলেন দুর্নীতির অভিযোগ আর ক্ষমতার অপব্যবহারের নানা বিতর্ক নিয়ে। আসিফ মাহমুদ এরই মধ্যে ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন, আর মাহফুজ আলম তিনি তো শেষ মুহূর্ত পর্যন্ত সরকারে থাকতে চেয়েছিলেন। তাহলে কি তাদের এই প্রস্থান কোনো সাধারণ স্বেচ্ছায় বিদায় ছিল না, বরং ছিল ক্ষমতার মঞ্চ থেকে এক প্রকার গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে সরে যাওয়া? কোন চাপে বা কিসের চাপে সেই গোল্ডেন হ্যান্ডশেক করতে হলো? কিংস পার্টি এনসিপি কি দুই উপদেষ্টার এই গোল্ডেন হ্যান্ডশেক মেনে নিচ্ছে, নাকি তফসিলের পর নতুন কোনো দাবির জন্য এই গোল্ডেন হ্যান্ডশেক কি তারা ব্যবহার করবেন? তার চেয়েও বড় কথা, মাত্র 1 মাস আগেও আসিফ মাহমুদ প্রকাশ্যে বলেছিলেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয়। যে আসিফ মাহমুদ আয়কর দিতেন না, ছিল না ব্যাংক অ্যাকাউন্ট, 16 মাসের ব্যবধানে তিনি এমন কোন আলিবাবার গুহা পেয়ে গেলেন যা দিয়ে 10 থেকে 20 কোটি টাকা খরচ করার জন্য তারা নির্বাচনের খরচ মেটাবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন। মঙ্গলবার রাত থেকে সে গুঞ্জন আরো এক দফা বাড়ে। বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকায়। সেই সংবাদ সম্মেলনে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয় গত 16 মাসে বিগত সরকারে করে যাওয়া নাম ফলক পরিবর্তন ছাড়া আর কি কি করেছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন। যদিও সুলতানা কামালের মতো প্রথিতযশা ক্রীড়াবিদের নামে করা কমপ্লেক্সের নামফলক কেন পরিবর্তন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাবড়ে যান। শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্সের নামকরণ করা যেতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়ার সচিবকে কাজে যোগ দিতে না দেয়া, নিজের এলাকায় বিশেষ বরাদ্দ, পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কোনো কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। তবে পদত্যাগের খবর মুখে বলতে না চাইলেও নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি আবারও জানান। তিনি জানান পদত্যাগের খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন। আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন তখনও পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সরকারের থেকেই যেতে চান। এর কিছুক্ষণের মধ্যে প্রেস উইং এর বরাত দিয়ে গণমাধ্যমের খবর আসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। এই খবর জানাতে সন্ধ্যা 6:15টায় প্রেস ব্রিফিং করে অধ্যাপক ইউনূসের প্রেস উইং। ব্রিফিং এ জানানো হয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা বুধবার বিকেল 5টার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে লেখা হয়েছে দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। যদিও নির্বাচন কমিশন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। কিন্তু প্রশ্ন হলো প্রধান উপদেষ্টার দপ্তর এই ব্যাখ্যা কোথায় পেলেন বা এমন শর্ত কিভাবে দিলেন দুই উপদেষ্টার পদত্যাগের সাথে তফসিল ঘোষণার সম্পর্ক আছে? দর্শক, বর্তমানে যে সংবিধান অনুসারে অধ্যাপক ইউনূস ও তার সরকার রাষ্ট্র চালাচ্ছেন তাতে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কারো পদত্যাগের বেলায় এমন অদ্ভুত শর্তের দেখা পাওয়া যায় না। সংবিধানের 2য় পরিচ্ছেদের 58 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী উপমন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবেন সেটি বলা আছে। অনেকে বলতে পারেন এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা মন্ত্রীদের মতোই শপথ নিয়েছিলেন এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা ভোগ করেন। সেখানে বলা আছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। আবার যদি টেকনোক্রেট মন্ত্রী হন তাহলে কি হবে সেটি বলা আছে 58 এর 2য় অনুচ্ছেদে। বলা আছে প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন। নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হবে না, এমন অদ্ভুত ও কিংবদন্তিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল। দর্শক, মাত্র 16 মাসের ক্ষমতা যাত্রায় বড় বড় রাজনৈতিক দল সহ নানা মহল থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি অনেকবার উঠেছিল। ইশাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে নিয়োগের ইস্যুতে বিএনপির সাথে আসিফ মাহমুদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। শেষমেশ বিএনপিকে পিছু হটতে হয়েছিল। অবশ্য পরে সেই আসিফ মাহমুদ বিএনপি থেকে নমিনেশন পাওয়ার চেষ্টা শুরু করেন। অন্যদিকে মাহফুজ আলমের সাথে জামাতের দ্বন্দ্ব ছিল
ওপেন সিক্রেট। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে তারা তখন আরো সময় চেয়েছিলেন। এরপর নভেম্বরের মাঝামাঝি তাদেরকে আবারও পদত্যাগের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করবেন এমনটা মনস্থির করে পদত্যাগের প্রস্তুতি নিতে শুরু করেন। কুমিল্লায় নিজের এলাকা ছেড়ে ঢাকা 10 আসনের ভোটার হন। বিশেষ বরাদ্দ পেতে তড়িঘড়ি করে প্রকল্প সাজান নিজের নির্বাচনী এলাকার জন্য। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহের কথা জানিয়েছিলেন। সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন সিনিয়র কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। চলতি সপ্তাহের মঙ্গলবারের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। ওই দিন সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন। প্রশ্ন হলো, আসিফ মাহমুদ না হয় নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত নেয়ার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, কিন্তু মাহফুজ আলম যেখানে শেষ দিন পর্যন্ত নিশ্চিত নন এবং তিনি প্রয়োজনে নির্বাচন করতে চান না, এমন সিদ্ধান্ত নেওয়ার পরও কেন সরে যেতে হলো? 10 ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্মীপুর 1 আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও তা হচ্ছে না। সমকালের ওই খবরে বলা হয় সোমবার রাতভর বৈঠক হয়েছে উপদেষ্টা মাহফুজের হেয়ার রোডের সরকারি বাসভবনে। মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে। বৈঠক সূত্র জানিয়েছে মাহফুজ নির্বাচনে অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জামাত ইসলামীর সঙ্গে এনসিপির জোটের নির্বাচনী সমঝোতার বিরোধী। এই মনোভাবের পরিবর্তন আসেনি। একাধিক সূত্র বলছে অধ্যাপক ইউনূস যে তার প্রিয় দুই ছাত্র উপদেষ্টাকে গোল্ডেন হ্যান্ডশেক করিয়েছেন তা এক প্রকার বাধ্য হয়ে করেছেন। এখন প্রশ্ন হলো, তফসিল ঘোষণা হলে এবং সে অনুযায়ী নির্বাচন হলে আসিফ ও মাহফুজ কি নির্বাচন করবেন এবং করলে কে কোন দল থেকে করবেন? কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর সবারই ধারণা ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে তারা নির্বাচন করবেন। কিন্তু সারা দেশে আর্মি পুলিশ প্রহরায় সমাবেশ করার পরও জনসমর্থন না পাওয়ায় সে ধারণা থেকে সরে আসেন দুই সদ্য বিদায়ী উপদেষ্টা। আসিফ কুমিল্লা থেকে সরে এসে ঢাকা 10-এর ভোটার হন। বিএনপির প্রথম দফার তালিকায় এই আসনটি খালি রেখেছিল। তখন সবাই মনে করেছিল ইশাক ইস্যুতে বিএনপির শত্রু বনে যাওয়া আসিফ মাহমুদ সেই বিএনপি থেকে হয়তো লড়বেন। তবে বিএনপি দ্বিতীয় দফায় এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে আসিফ মাহমুদকে দলটি এখন আর নিতে চায় না। দর্শক, গত 7 নভেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 10 থেকে 20 কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করেছিলেন। তখন বলেছিলেন এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার। প্রশ্ন হলো, 1 মাসের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের কি এই সক্ষমতা হয়ে গেছে, নাকি গত 16 মাসের ক্ষমতা যাত্রায় ধীরে ধীরে এই সক্ষমতা তিনি অর্জন করেছেন? আর অর্জন করেছেন বলেই ঢাকা 10 আসনের মতো বড় একটি আসনে তিনি স্বতন্ত্র হলেও নির্বাচন করতে চান। দর্শক, এই অভিযোগ উঠছে কারণ অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যার বা যাদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সে তালিকায় আসিফ মাহমুদের নাম সবচেয়ে বেশি এসেছে গণমাধ্যমের খবরে। আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যিনি নিজেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগগুলো ছিল নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং বিগত সরকারের দোষর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া। অবশ্য দুদক তদন্তের ঘোষণা দিলেও সেটি এখনো ঘুম পাড়ানি মাসি পিসের গান শুনিয়ে যাচ্ছে। বাবার টেন্ডার লাইসেন্স কাণ্ডে নিজে ক্ষমা চেয়েছিলেন, তবে নিজের অস্ত্রের ম্যাগাজিন কাহিনী বিদেশ পর্যন্ত টেনে নিতে গিয়েও বেঁচে যান। হেলিকপ্টারে চড়ে 200 টাকার কম্বল বিতরণের কাহিনী তিনি কেন করেছেন তা নিয়ে কোনো সংস্থা অবশ্য প্রশ্ন করেননি। শেষ মুহূর্তে এসে নিজের এলাকায় কেন বিশেষ বরাদ্দ দিতে চেয়েছেন সেটি নিয়ে স্বচ্ছতার গান গাওয়ার সরকারও ছিল নিশ্চুপ। এমনকি ইমেইলে আসা সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সেটিও জানতে পারেন। তবে সে দুর্নীতি ঠেকিয়েছেন বা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এমন কোনো তথ্য জানা না গেলেও তার বিরুদ্ধে বেশি অভিযোগ আছে খোদ উপদেষ্টা পরিষদই। দৈনিক প্রথম আলোর আরেকটি খবরে বলা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে। তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অপারগতা জানান। এই মন্ত্রণালয়ের